আসসালামু আলাইকুম। তো তানজিম ভাইয়ের কন্টেস্টে আমিও পার্টিসিপেট করলাম। তো আজকে আমরা মূলত ডিএনএ রেপ্লিকেশন নিয়ে কথা বলবো। টপিকটা আমাদের প্রথম কোয়ার্টারে করানো হয়েছিল, অনেকদিন হয়ে গেছে। তো এই টপিকটা আমি অনেক কষ্ট করে বুঝছি, তবে বুঝে অনেকটা ভালো লাগলো। তো ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমাদের আগে জানতে হবে যে রেপ্লিকেশন জিনিসটা কি। তো সেন্ট্রাল অফ ডগমার ভিতরে আমরা জানি, সেন্ট্রাল অফ ডগমার ভিতরে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন তো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এমআরএনএ, এবং এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয়। সো এই যে এটা হলো সেন্ট্রাল অফ ডগমা। সো এইখানে আমাদের দেখেন ডিএনএ থেকে এটা হলো প্যারেন্ট ডিএনএ। প্যারেন্ট ডিএনএ থেকে যখন আমাদের ডটার ডিএনএ হয় সেটাকে আমরা বলি কি রেপ্লিকেশন। এই রেপ্লিকেশন প্রক্রিয়া আমাদের এটা হয়ে থাকে। আচ্ছা, তো এবার আসলে আমি বলতে চাচ্ছি যে ডিএনএ রেপ্লিকেশন কেন হয় বা কখন হয়, কেন এটা দরকারিটা বা কি। তো এটা কখন হয় সেটা জানার জন্য আমাদের জানতে হবে আগে কোষ বিভাজনের সেল, আমাদের যে সেল সাইকেল আছে সেই সেল সাইকেলটা। তো দেখেন আমাদের সেল সাইকেলে মূলত গ্যাপ 1 এবং এস এবং গ্যাপ 2 এবং মাইটোটিক ফেজ, এই 4টা ফেজ আমাদের সেল সাইকেলে আছে। তো এই 4টা ফেজের ভিতরে এস ফেজে আমাদের রেপ্লিকেশন হয় যখন একটা কোষ আমাদের বিভাজিত হবে। এই ধরি আমাদের একটা সেল, যদি আমাদের একটা সেল হয়, এই সেলের নিউক্লিয়াসের ভিতরে আমরা কি জানি সবাই, ডিএনএ থাকে। তো এই ডিএনএটা যখন আমরা কোষ বিভাজন হবে তখন ডিএনএও বিভাজিত হইতে হবে, আদারওয়াইজ আমাদের দেহের কোষের ভারসাম্যতে ব্যাঘাত দেখা দিবে। সো এই কারণে যে কোষ বিভাজনের সময় আমাদের ডিএনএটাও রেপ্লিকেশন হয়, এবং সেটা কখন রেপ্লিকেশন হয়, এই যে এজ ফেজে আমাদের ডিএনএটা রেপ্লিকেশন হয় নিউক্লিয়াসের ভিতরে। আশা করি বোঝা গেছে। তো এবার আসি এই যে রেপ্লিকেশন, এটার প্রসেসটা কি। তো রেপ্লিকেশনের প্রসেসের জন্য এখানে আমি ডান পাশে কতগুলো পয়েন্ট নোট ডাউন করে রেখেছি। তো পয়েন্টগুলো আমরা যদি দেখি একে করে, এই শব্দটা মূলত এসেছে অরিজিন থেকে এসেছে, এবং এরপরে হলো আমাদের মেল্টিং ডিএনএ, তারপরে হলো রেপ্লিকেশন ফর্ক, তারপরে হলো চেইন ইলংগেশন, এবং এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি লিখতে ভুলে গেছি, সেইটা হলো আমাদের প্রুফ রিডিং। এখানে আরেকটা স্টেপ আছে, সেটা হলো প্রুফ রিডিং প্রুফ রিডিং। এরপরে হলো আমাদের রিমুভাল অফ প্রাইমার, এরপরে হলো সিলিং মানে সেলাই, তারপর হলো টার্মিনেশন। এই কটা স্টেপ ফলো করার মাধ্যমে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। তো এখানে প্রথমেই ডিএনএর ভিতরে কিছু বিন্দু নির্দিষ্ট হয়, যেটাকে আমরা বলি অরিজিন মানে কি? অরিজিন মানে হলো অঞ্চল। এই যেখানে আমরা দেখলাম প্রথম স্টেপে অরিজিন মানে হলো অঞ্চল, অর্থাৎ কিছু নির্দিষ্ট অঞ্চল। এই ধরেন এইখানে একটা অঞ্চল দিলাম আমি, এখানে একটা অঞ্চল দিলাম, এইখানে একটা অঞ্চল দিলাম। এই যে একটা অঞ্চল দিছি, ধরেন এই অঞ্চলটা কোথায় হবে? এই অঞ্চল থেকে, এই যে অরি মানে কি, এইখান থেকে আমাদের ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে। তো এই অঞ্চলটা মূলত আমরা জানি অ্যাডিনিন এবং থাইমিন হলো ডাবল হাইড্রোজেন বন্ড, এবং গুয়ানিন এবং সাইটোসিন হলো আমাদের 3টা হাইড্রোজেন বন্ড। এখন 2টা হাইড্রোজেন বন্ড ভাঙতে আমাদের শক্তির প্রয়োজন খুবই কম। বলতে কি, অ্যাটলিস্ট 3টা ভাঙার চাইতে আমাদের 2টা ভাঙতে কম শক্তি ব্যয় হবে। সো এর জন্য সাধারণত দেখা যায় যে অরিজিনগুলা সেগুলা মূলত এই এরিন এবং থাইমিন বন্ডের দিকেই পাওয়া যায়। আর এই অরিজিন মূলত ডিএনএ এ প্রোটিনের সাহায্যে হয়ে থাকে অরিটা। তো এই অরির কাজ কি? এই অরি যেখানে থাকবে সেইখান থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে। যেখানে অরি আসবে, অরিজিন হবে, সেই অরি পয়েন্ট থেকে আমাদের কি হবে, ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে, এবং সেইখানে আমাদের কি হবে, ডিএনএ মেল্টিং শুরু হবে। মেল্টিং মানে কি? গলন। সো ডিএনএ মেল্টিং শুরু হবে আমাদের এই অরি থেকে। তো এখানে যেখানে অরি হবে সেখানে আমাদের হ্যালিকেজ এনজাইম চলে আসবে। এটার নাম কি? এটার নাম হলো আমাদের হ্যালিকেজ এনজাইম। তো হ্যালিকেজ এনজাইম এসে এই যে অরিতে হ্যালিকেজ এনজাইম চলে আসবে, এটা কি আমাদের হ্যালিকেজ এনজাইম। তো এইখানে আমাদের হ্যালিকেজ এনজাইম আসার পরে এই যে বন্ডগুলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভাঙতে থাকবে। তো এটা মূলত এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে। তারপরে এখন এই যে মেল্টিং হয়ে গেল ডিএনএ, অর্থাৎ ভাঙন হইলো। মেল্টিং এর পরে আমাদের থার্ড স্টেপ হলো রেপ্লিকেশন ফর্ক। এই যে আমাদের যে হ্যালিকেজ এনজাইমটা এখান থেকে অরি থেকে শুরু হয়েছিল, সেই রেপ্লিকেশন ফর্কটা আমাদের আস্তে আস্তে দেখেন এইখান থেকে এইখানে চলে আসলো। তো এইখান থেকে এইখানে চলে আসার পরে এইখানে আরেকটা হেলিকেজ চলে আসবে। তারটা হেলিকেজ চলে আসার পরে দুই দিকেই আমাদের ইয়াটা হেলিকেজ এনজাইমের কাজ চলবে। তো এখানে আরেকটা কথা বলে নেই, আমাদের ডিএনএ তে কয়েক জায়গায়, এই যে অরি যে বললাম কয়েক জায়গায় হয়, এবং রেপ্লিকেশনটা একটা ডিএনএর ভিতরে বিভিন্ন জায়গায় হতে পারে। কারণ আমরা হলাম প্রকৃত কোষী, এবং যারা হলো আদি কোষী তাদের মাত্র একটা অরিজিন দেখা যায়। আমরা যেহেতু প্রোক্যারিওটিক, তাহলে আমাদের অনেকগুলো দেখা যায়। তো
এখন এই যে যেহেতু এখানে হইলো এদিকেও পারবে এদিকেও পারবে হেলিকেজের মাধ্যমে, এবং এই বন্ডগুলো আমাদের ভাঙা শেষ মেল্টিং ডিএনএ সেকেন্ড স্টেপে। তো রেপ্লিকেশন ফর্ক বলতে আসলে কি বোঝায়, এই যে ভাঙলো, ভাঙার পরে হেলিকেজগুলো যে এই পয়েন্ট আছে দেখেন ওয়াই আকৃতির একটা ফর্ক তৈরি হয়ে গেছে, এটা কি ওয়াই এর মতো দেখতে। তো এটা কি বলা হয়, ফর্ক, রেপ্লিকেশন ফর্ক, এটাকে বলা হয় আমাদের রেপ্লিকেশন ফর্ক। তো এতটুকু আশা করি বোঝা গেছে যে রেপ্লিকেশন ফর্ক কাকে বলা হয়। তো এই যে এটা ভেঙে আসার পরে আমরা কি জানি, আমরা যদি একটা আপনাদের একটা জিনিস এখন আমি দেখাতে চাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রশি নিয়েছি, এই রশিটা আমি যখন এরকম করব দেখতে পাচ্ছেন আমি খুলতে চাচ্ছি, এটা কিন্তু একটু ঘুরে আবার চলে আসলো, অর্থাৎ কি মানে সাম্যাবস্থায় ফিরে আসতে চায় আমাদের প্রকৃতির সবকিছু। সো এই যে ডিএনএটা এও সাম্যাবস্থায় ফিরে আসতে চাবে, কিন্তু একে সাম্যাবস্থায় আসতে দিবে না, সেটা হলো আমাদের একটা এনজাইম, সেটার নাম কি এসএসবিপি। এসএসবিপি মানে কি, সিঙ্গেল স্ট্রেন্থ বাইন্ডিং প্রোটিন। আমার সাথে সাথে আপনারা বলুন, বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্রেন্থ বাইন্ডিং প্রোটিন, এসএসবিপি। সো এটা দুই পাশে চলে আসবে, তো এসএসবিপি দুই জায়গায় চলে আসবে, এবং এর ফলে কি আমাদের এই যে একসাথে সাম্যাবস্থায় আসতে চায়, তো এই সাম্যাবস্থায় আসতে বাধা দিবে। এর পরের স্টেপে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে নিতে চাই, সেটা হলো দেখেন আমরা যখন এই জিনিসটা ধরেন এই যে হেলিকেজ যখন আসলো, হেলিকেজ আসার পরে এই জিনিসটা দেখেন আমি যখন করব, এই জিনিসটা যখন আমি খুলতেছি দেখেন সুপার কয়েলিং হয়ে যেতে চাচ্ছে, এই যে দেখেন সুপার কয়েলিং মানে কোনো কিছু খোলার সময় কি সুপার কয়েলিং হয়ে যাচ্ছে। তার মানে কি, আমি যখন এই যে এই ডিএনএটা যখন আমি এই যে হেলিকেজ এনজাইম খুলছে, তখন এই ডিএনএটা আমার পেচগোজ খাইয়ে যাওয়ার কথা, প্যাচ খাইয়ে যাওয়ার কথা, এরকমের পেচগোজ খাইয়ে যাওয়ার কথা, কিন্তু এই প্যাচগোজ খায় না, কারণ এক্ষেত্রে আমাদের এই সুপার কয়েলিংটা রোধ করার জন্য আমাদের চলে আসে কি আরেকটা এনজাইম, সেটা হলো ট্রপো আইসোমারেজ। তো কি এনজাইম আসে আমাদের, ট্রপো আইসোমার আইসোমারেজ। তো এই এনজাইমটা আমাদের চলে আসে এই সুপার কয়েলিং রোধ করার জন্য। এরপরে আমরা ফোর্থ স্টেপে চলে যাব। আমরা ফোর্থ স্টেপটা সবচেয়ে মনোযোগ দিয়ে দেখব, যাদের এই টপিকে আমার কোনো সহপাঠী যদি সমস্যা থাকে তাহলে তারাও আমার সাথে বসে যেতে পারেন, এবং ফোর্থ টপিকটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। তো ফোর্থ টপিকে আমাদের হলো চেইন ইলাঙ্গেশন, অর্থাৎ আমাদের যে ডিএনএ যে এখানে আমরা যে দুইটা চেইন পাইলাম, এই দুইটা চেইনটাকে আমরা এখন বর্ধিতকরণ হবে, এবং এইখানেই মূলত আমাদের মূল কাজটা হবে। সো এইখানে আমাদের মূল কাজটা হলো ডিএনএ পলিমারেজ এনজাইমের। ডিএনএ পলিমারেজ এনজাইম, কিন্তু এর আগে আমাদের ডিএনএ পলিমারেজের একটা চেলা থাকে এবং একটা অ্যাসিস্ট্যান্ট থাকে, সেটার নাম হলো আরএনএ প্রাইমার। তো আরএনএ প্রাইমার সবসময় খুঁজতে থাকে যে কোথায় 3' আছে, কোথায় 3' বিন্দু আছে। দেখেন আমাদের এই একটা ডিএনএ এখানে 5' বিন্দু এবং এখানে 3' বিন্দু, অন্যভাবে যেহেতু এটা 5' তাই এটাও 3', এবং এটা হলো এটার অপোজিটে, এই যে দেখেন এখানে 5', আশা করি দেখা যাচ্ছে। তো এই 5' আসলো, এবং এটা হলো আমাদের একটা ডিএনএ। এখন ডিএনএ তো দুইটা চেইন থাকলেই হবে না, এটা তো রেপ্লিকেশন করার জন্য আমরা জানি যে আমাদের যে কোষের যে নিউক্লিয়াসের যে আছে নিউক্লিওপ্লাজম, সেখানে অনেক আমাদের যে নিউক্লিওটাইডগুলো ঘোরাফেরা করে। তো সেইখান থেকে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম সেটা হলো আমাদের করে ডিএনএ রেপ্লিকেশনে অংশগ্রহণ করে। তো এর জন্য ডিএনএ পলিমারেজের যে অ্যাসিস্ট্যান্ট আরএনএ প্রাইমার, সেই আরএনএ প্রাইমার চলে আসে কোথায় আসে, প্রথমে আসে 3' এর কাছে। তো 3' এর কাছে আসে, তার মানে কি 3' এর অপোজিট হলো এই যে 5' হবে এটা। তো এই 5' থেকে আমরা জানি, এই যে দেখেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে, আজকের লেসনে খুবই গুরুত্বপূর্ণ, যে রেপ্লিকেশন আমাদের কোথায় হয়, 5' থেকে 3' আমাদের রেপ্লিকেশনটা হয়। সো দেখেন যখন আমাদের এটা চলে আসলো যে প্রাইমার ডিএনএ পলিমারেজ, এর এনজাইমের নামটা আমরা একটু লিখে দিই এখানে, ডিএনএ পলিমারেজ। তো এই এনজাইমটা চলে আসলো, এটা অ্যাসিস্ট্যান্টকে আমাদের, এটা অ্যাসিস্ট্যান্ট হলো এই যে অ্যাসিস্ট্যান্ট হলো আমাদের আরএনএ প্রাইমার আসলো, আসার পরে তখন তারপর আমাদের এই ডিএনএ পলিমারেজটা আসবে। আসার পরে এই যে দেখেন এখানে যদি ধরি আমাদের এখানে যদি এটা যদি আমাদের অ্যাডিনিন হয়, তো ডিএনএ পলিমারেজ এখানে আমাদের থাইমিন বসায় দিবে। তারপরে এখানে যদি আপনার গুয়ানিন হয়, তাহলে এখানে আমাদের সাইটোসিন বসায় দিবে। এইভাবে সেলটা আমাদের কোথায় চলে যাবে, 5' থেকে 3' দিকে যাইতে থাকবে, এবং এদিকে আস্তে আস্তে আপনার বন্ডটা কি হতে থাকবে, ভাঙতে থাকবে। এদিকে আপনার বন্ডটা ভাঙতে থাকবে, এদিকে আমাদের বন্ডটা ভাঙতে থাকবে, এবং এটাও চলতে থাকবে ডিএনএ পলিমারেজ এনজাইম। আবার আমরা এদিকে একটু লক্ষ্য করি, এইটা একটু ঝামেলার, এই জিনিসটা একটু ঝামেলার, এই পাশেরটা। কারণ কি, এই পাশে দেখেন 5' দিয়ে শুরু হয়েছে, যেহেতু 5' দিয়ে শুরু হয়েছে, আর আমরা জানি আমাদের যে রেপ্লিকেশন সেটা 5' থেকে 3' যায়, তাহলে কি এবার এদিক থেকে এদিকে যাইতে পারবে? আমার কথা হলো যে এটা কি এদিক থেকে এদিকে যাইতে পারবে না,
আগের বার কিন্তু এদিক থেকে এদিকে যাচ্ছিল, যেদিকে আমাদের হেলিকেজ এনজাইম কাজ করছে সেদিকেই যাচ্ছে, ফলশ্রুতিতে কোনো গ্যাপ নাই, একদিকে ভাঙতেছে একদিকে গড়তেছে, ঠিক আছে। আর কিন্তু এক্ষেত্রে দেখা যায় ও হেলিকেজ এনজাইম এদিকে যাচ্ছে এদিকে ভাঙতেছে, কিন্তু যেহেতু এখানে 5' তাই আমাদের প্রাইমারের যে 5' বিন্দু সেটা হলো এই পাশে, এই অপোজিটে থাকবে 5' এবং 3', যেহেতু রেপ্লিকেশন 5' থেকে 3'এ যায় সেহেতু 5' থেকে এদিকে আসবে, 5' থেকে এদিকে আসবে, ডাইরেকশনটা হবে এদিকে। তো এদিকে যখন আসবে তখন তো আমাদের এখানে যে ডিএনএ পলিমার আসবে, আসার পরে এখানে যদি আমাদের ধরেন এখানে যদি আমাদের অ্যাডেনিন থাকে, অ্যাডেনিন থাকলে এখানে ধরেন আমাদের থাইমিন থাইমিন যুক্ত করে দিবে পর্যায় আইসোমারেজ। তো এইভাবেই আসলে এদিকে চলে আসবে। তাহলে দেখা গেল যখন এদিকে চলে আসবে দেখা গেল এই 5'টা বসলো একবার এইখানেই, এখানেই বসলো, কিন্তু যখন এদিকে চলে আসবে তখন কি হবে, এখানে আরো গ্যাপ তৈরি হয়ে যাবে। যেমন আমি এটা যদি আরেকটু প্র্যাকটিক্যাল আপনাদের বুঝাই, এখানে আমি ব্যবস্থা করে রাখছি, এই জিনিসটা আমার বুঝতে এখানেই সমস্যা হয়েছিল। তো এটা আমি প্র্যাকটিক্যালি না বুঝতে পারতাম না, আমি সবকিছুই ক্লাস করার পর একটু প্র্যাকটিক্যালি ট্রাই করি। তো দেখেন আমরা এই পাশের এইটাকে নিয়ে কাজ করতেছি। তো দেখেন এই স্ট্র্যান্ডটা, এটা হলো আমাদের এই স্ট্র্যান্ড, ঠিক আছে। এই স্ট্র্যান্ডের সাথে আমরা ধরেন এই যে ডিএনএ, যে আমাদের প্রাইমার এবং পলিমারেজ এদিকে আমাদের যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এদিকে হয়ে গেল, এতটুকু হয়ে গেল আমাদের, এইখানে হলো আমাদের ডিএনএ। হ্যাঁ, এখন ডিএনএ ধরেন এতটুকু হয়ে গেল, ব্যাস। এবার কিন্তু হেলিকেজ এইখানটাতে কাজ করতেছে না, কাজ করার পর এতটুকু আবার হয়ে গেল, তখন কি আবার নতুন করে আরেকটা আইসা পড়বে এখানে প্রাইমার, তখন আবার করবে, আবার করার পর দেখা গেলো এখান থেকে আবার হেলিকেজ ভাঙলো, তখন এখানে আবার গ্যাপ তৈরি হয়ে গেল। সো এই গ্যাপগুলো পূরণ করার কারণে এখানে কিছু কিছু গ্যাপ তৈরি হয়, এখানে কিছু কিছু গ্যাপ তৈরি হয়। তো এর জন্য দেখেন এখানে যেহেতু গ্যাপ তৈরি হয়, এর জন্য এটাকে বলা হয় আমাদের ল্যাগিং স্ট্যান্ড। কি বলা হয়? ল্যাগিং স্ট্যান্ড বলা হয়। আর এইখানে এটাকে বলা আমাদের লিডিং স্ট্যান্ড। লিডিং স্ট্যান্ডটা হলো আমাদের 5' থেকে 3', আর ল্যাগিং স্ট্যান্ড হলো 3' টু 5'। আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে এবার আমাদের নেক্সট স্টেপ সেটা হলো আমরা যেহেতু এখানে আমরা জানি যে কিছু কিছু গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এখানে আমাদের এই যেখানে কিছু গ্যাপ তৈরি হয়ে যায়, এখানেও কিছু গ্যাপ তৈরি হয়ে যায়। তো এই গ্যাপগুলো পূরণের জন্য আমাদের প্রুফ রিডিং করতে হয়। কি করতে হয়? প্রুফ রিডিং করতে হয়, ঠিক আছে। তো এই প্রুফ রিডিং এর জন্য তো এবার আমাদের প্রুফ রিডিং করতে হবে। তো প্রুফ রিডিং মানে কি? প্রুফ রিডিং মানে ধরেন এখানে ধরেন আমাদের অ্যাডেনিন, তো অ্যাডেনিনের সাথে এইখানে আমাদের কি থাইমিন থাকার কথা, বাট এখানে ধরেন গুয়ানিনের সাথে অ্যাডেনিন চলে আসলো, এটা খুবই কম হয়। আল্লাহ তাআলা আমাদের এত সুন্দরভাবে স্ট্রাকচারটা ফন্ট করছে যে এসব ভুল খুবই কম হয়। তারপরও খুবই যাতে নিখুঁতভাবে হয়, যাতে আমাদের জেনেটিক এক্সপ্রেশনে কোনো ঝামেলা না হয়, এর জন্য প্রুফ রিডিং হয়। প্রুফ রিডিং হইলে তখন দেখা যায় এই যে গুয়ানিনের সাথে এডেনিন চলে আসছে না, তখন আমাদের পলিমারেজ এনজাইমটা এই অ্যাডেনিন ভাইকে ক্লোজ করে এখানে কি নিয়ে আসবে, এখানে গুয়ানিনের সাথে এখানে নিয়ে আসবে আমাদের সাইড, ঠিক আছে। তাহলে জি এর সাথে আমাদের সি এসে এখানে কি 3টা বন্ড করবে এবং দেন আমাদের এটা হয়ে যাবে। তো আমাদের এখানে হয়ে গেল প্রুফ রিডিং স্টেপটা আমি এখানে লিখতে প্রথমে ভুলে গেছিলাম, তো এখানে আমরা প্রুফ রিডিং দিয়ে দিলাম। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রুফ রিডিং কোন দিকে হয়? প্রুফ রিডিং হয় ঠিকই উল্টা দিকে। রেপ্লিকেশন যদি আমাদের হয় 5' থেকে 3' এর দিকে, আমাদের প্রুফ রিডিংটা হয় 3' টু 5', অর্থাৎ এখানে আপনার 5', এখানে 3' হইলে প্রুফ রিডিং ঠিক তার উল্টা দিকে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রুফ রিডিং এর পরে আমাদের হয়ে গেল। এবার হলো রিমুভাল অফ প্রাইমার। আসলে দেখেন এগুলো কিন্তু প্রাইমার, এই প্রাইমারগুলো আসছিল কিন্তু আমাদের ডিএনএ পলিমারেজের এনজাইমকে হেল্প করার জন্য, কিন্তু এদের তো সরাই দিতে হবে। এদের সরানোর জন্য তখন এরা আস্তে আস্তে যখন সরে যাবে, তো এদের সরানোর জন্য, তো প্রাইমার রিমুভ করার জন্য আমি এখানে আরেকটা আপনাদের পেজ নিয়ে দেখাচ্ছি। তো দেখেন আমাদের যে রিমুভাল প্রাইমার আছে, তো এইগুলো আমরা ধরে নিব আমাদের প্রাইমার। এই যে আমাদের প্রাইমারগুলো, এগুলো আমি পেন্সিল দিয়ে আঁকছি। তো এই রিমুভাল প্রাইমারগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। ওকে, এখানে এই প্রাইমার আছে, এই যে দেখছেন এখানে কিন্তু গ্যাপ ছিল, এমনও কিন্তু একটা গ্যাপ ছিল এখানে, এই যে এই পর্যন্ত ছিল। একটু যদি দেখাই, এইখানে দেখেন এই যে এই মুছার চিহ্নটা দেখা যাচ্ছে, এই দেখেন এখানে কিন্তু একটু গ্যাপ ছিল, কারণ কি এটা হলো ল্যাগিং স্ট্যান্ড। আচ্ছা, তো এরপরে এখানে আমাদের কি আসবে? এখানে আমাদের ডিএনএ পলিমারেজ আইসা পড়বে, ডিএনএ পলিমারেজ আইসা পড়লো, রিমুভ করে দিয়ে ডিএনএ পলিমারেজ আইসা পড়লো এতটুকু। এখানে আবার ডিএনএ পলিমারেজ আসলো, এখানে ডিএনএ পলিমারেজ আসলো। তো দেখেন ডিএনএ পলিমারেজ আসলো কতটুকু, যতটুকু প্রাইমার ছিল অতটুকু। তো এরপরও কিন্তু আমাদের এইখানে এই যে কিছু কিছু ভাগ থেকে গেল। তো এই ভাগ থাকার কারণে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ওকাজাকি ফ্রেগমেন্ট। এগুলোকে কি বলা হয়? ওকাজাকি ফ্রেগমেন্ট, অর্থাৎ ওকাজাকি খণ্ড। আচ্ছা, তাহলে এই যে প্রাইমার গুলো চলে যাওয়ার পর আমরা পলিমারেজ করবো, তখন তো আমাদের ওকাজাকি ফ্রেগমেন্ট আমরা পাইলাম। তো ওকাজাকি ফ্রেগমেন্ট গুলোর মাঝখানে যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলো ফিল আপ করার জন্য এবার আমরা লাইগেজ এনজাইমের সাহায্য নিব। এই যে এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এখানে একটু গ্যাপ থাকবে। তো এই গ্যাপ গুলো আমাদের কোন এনজাইম পূরণ করবে? ওকাজাকি ফ্রেগমেন্ট গুলোকে একসাথে করবে আমাদের কোন এনজাইম? লাইগেজ এনজাইম।
লাইগেজ এনজাইম। তো এগুলো আমাদের এগুলোকে অ্যাড করবে। তো এখানে আমরা যদি একটু অ্যাডভান্স দিকে যাই, এগুলো হলো বুঝতে সাহায্য করবে। আমরা হলাম কি, এটা হলো প্রোক্যারিওটিক আর হলো ইউক্যারিওটিক। আমরা প্রোক্যারিওটিক মানে যারা হলো আমরা হলাম প্রকৃত কোষী ইউক্যারিওটিক। তো আমাদের এই যে দেখেন আলফা, এটা হলো আলফা কি, আলফা হলো পলিমারেজ, ডিএনএ পলিমারেজ আলফা, ঠিক আছে, ডিএনএ পলিমারেজ বিটা। তো ডিএনএ পলিমারেজ আলফা হলো আমাদের যে প্রাইমারগুলো সিনথেসিস করে, আর বিটা ডিএনএ পলিমারেজ বিটা হলো আমাদের রিমুভ করে, আমাদের এই প্রাইমারগুলো রিমুভ করে। আর এই যে গামাটা হলো রেপ্লিকেট দ্য ডিএনএ অফ মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ ডিএনএ পলিমারেজ গামাটা হলো আমাদের মাইটোকন্ড্রিয়া একটা ডিএনএ থাকে আমরা জানি, সেই ডিএনএটাকে রেপ্লিকেট করে। আর এখানে হলো আমাদের ডিএনএ পলিমারেজ ডেল, সেটা হলো ল্যাগিং স্ট্যান্ডে আমাদের যে এটা করে, ল্যাগিং স্ট্যান্ডে তারা হলো থাকে। আর অ্যাপসাইলন নট, অর্থাৎ ডিএনএ পলিমারেজ অ্যাপসাইলন নট, সেটা হলো আপনার এইখানে কাজ করে, মানে লিডিং স্ট্যান্ডে আমাদের এটা কাজ করে। তো আশা করি বোঝা গেছে। তো এরপরে এই যে লাইগেজিং হলো, লাইগেজিং হওয়ার পরে আমাদের এখানে লাইগেজিং মানে অর্থাৎ সিলিং, লাইগেজিং অর্থাৎ সিলিং হওয়ার পরে যে লাইগেজ এনজাইম আমাদের এই সিলিং এর কাজটা করে। এরপরে হলো দেখা যায় যেহেতু আমরা ইউক্যারিওটিক অর্থাৎ প্রকৃত কোষী, আমাদের তো কয়েক জায়গায় এই যে একটা ডিএনএ যদি হয়, কয়েক জায়গায় হয় ডিএনএটা। তো এইখানে দেখেন নতুন ডিএনএ আসলো, এই একটা নতুন ডিএনএ, এটা হলো যদি মাদার ডিএনএ হয়, প্যারেন্ট ডিএনএ, মাদার ডিএনএ হয়, এটা হলো ডটার। তো এইখানে দেখেন নতুন ডিএনএ তৈরি হলো। তো এগুলো তো আসলে আমাদের হেলিকেজ এনজাইম কাজ করতে করতে এগুলো এক পর্যায়ে দেখা যায় যে এরকমের এক লাইনে চলে আসে, এক লাইনে চলে আসলে সম্পূর্ণ মাদার ডিএনএটা, এটা যদি আমাদের হয় আগের প্যারেন্ট, এইটা যদি আমাদের প্যারেন্ট হয়, এটা যদি নতুন হয়, তো এটা আস্তে আস্তে করে আলাদা হয়ে গেল। একবারে হেলিকেজ এনজাইম কি করে দেয়, এটা পলিমারেজ কাজ করে, তো আলাদা হয়ে যায়। আশা করি আমি তো আসলে বুঝাতে পারিনি, আমি অত ভালোভাবে বুঝাতে পারি নাই, আমার সমস্যা হয়েছে। তো আশা করি যতটুকু বুঝতে পারছেন, অতটুকু আপনাদের কেমন লাগছে ক্লাসটা, যদি কেউ বুঝতে থাকেন জিনিসগুলো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।